সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষার বিষয় হিন্দু ধর্মের তোমাদের 5 নম্বরের যে রচনামূলক প্রশ্ন আসবে সেগুলো কোনগুলো তোমরা দেখে যাবে। আজকের ভিডিওতে আমি তোমাদের পূর্ণাঙ্গ আলোচনা করছি। তোমাদের প্রথম অধ্যায় স্রষ্টা ও সৃষ্টি থেকে তোমরা দুটি প্রশ্ন দেখে যাবে। একটা হচ্ছে কিভাবে ঈশ্বরকে ভক্তি করবে, ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার 4টি কারণ লেখো। এটির উত্তর আমি এখানে দিয়ে রেখেছি, অবশ্যই এখান থেকে তোমরা দেখে নিবে। আরেকটি প্রশ্ন যেটি দেখবে সেটি হলো আমাদের এই পৃথিবী কেমন, পৃথিবীর অপরূপ সৌন্দর্যের বর্ণনা দাও। এটির উত্তর আমি এখানে লিখে রেখেছি, তোমরা এখান থেকে দেখে নেবে সুন্দর করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই হলো তোমাদের প্রথম অধ্যায় থেকে সাজেশন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দ্বিতীয় অধ্যায় দেব দেবী ও পূজা থেকে রচনামূলক প্রশ্ন কোনগুলো শিখবে, অর্থাৎ বর্ণনা প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্ন আমি আর এখানেও দুইটি দিয়েছি। একটা হচ্ছে দেব দেবী বলতে কি বুঝো, আমরা কেন দেবদেবীর পূজা করব, এই সম্পর্কে এখানে কিছু লিখতে হবে। এটির উত্তর আমি এখানে লিখে রেখেছি, তোমরা এখান থেকে দেখে নাও। এরপরে আরেকটি প্রশ্ন হচ্ছে দেবদেবী বলতে কি বোঝানো হয়েছে, লক্ষ্মী পূজা করার মূল উদ্দেশ্য বর্ণনা করো। এটির উত্তর আমি এখানে দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে এই দুটি প্রশ্ন অবশ্যই দ্বিতীয় অধ্যায় থেকে দেখে নেবে, কারণ এই দুটি হলো তোমাদের দ্বিতীয় অধ্যায়ের জন্য 100% পরীক্ষা আসার জন্য কমন প্রশ্ন আমি এখানে তুলে ধরেছি। এরপরে অধ্যায় 3 মহাপুরুষ ও মহিষী নারী এবং ধর্মগ্রন্থ থেকে তোমাদের কিছু সাজেশন দিয়েছি, প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিবেকানন্দের পরিচয় ও নীতি আদর্শ বর্ণনা করো। এটির উত্তর আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা, এগুলো হচ্ছে তার উত্তর। এরপরে আরেকটি প্রশ্ন দিয়েছি রামায়ণের কাণ্ডগুলোর নাম লেখো, রামায়ণের নৈতিক শিক্ষা গ্রহণ করলে তোমার কি করতে হবে সেগুলো সম্পর্কে একটু উত্তর দিয়েছি, অবশ্যই এটাও তোমরা ভালো করে দেখে নিবে। এরপরে আরেকটি প্রশ্ন লিখেছি রামের সাথে কার বিয়ে হয়েছিল, রামায়ণের যুদ্ধকাণ্ডের ঘটনাটি বর্ণনা করো। এটির উত্তর আমি এখানে লিখে রেখেছি, তোমরা এই উত্তরগুলো অবশ্যই বাসায় বসে তোমরা এখান থেকে দেখে নাও। এ ছিল তোমাদের তৃতীয় অধ্যায়ের সাজেশন। এরপর অধ্যায় 4 সহমর্মিতা। এই সহমর্মিতা থেকে আমি দুটি বড় প্রশ্ন সাজেশন দিয়েছি। এক নাম্বার হলো সহমর্মিতা কি, সমাজের জন্য সহমর্মিতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি 4টি বাক্য লেখো। এই যে এখানে উত্তরটা লিখে দিয়েছে, এখান থেকে তোমরা দেখে নিবে। এরপরে আরেকটি প্রশ্ন যেটি সেটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু বলতে কাদের বোঝায়, সমাজে কাদেরকে আমরা বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু বলবো সেই সম্পর্কে লিখো। এটির উত্তরও তোমরা এখানে দেখতে পাচ্ছ, আর বাকিগুলো আমি ওই পাশে লিখে দিয়েছি। যে তোমরা দেখতে পাচ্ছ সমাজে যাদেরকে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে পারি তার 5টি ব্যাখ্যা আমি এখানে দিয়েছি। এরপরে তোমাদের পঞ্চম অধ্যায় নম্রতা ভদ্রতা ও অগ্রাধিকার থেকে তোমাদের একটি প্রশ্ন সাজেশন দিচ্ছি, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আচরণে নম্রতা ও ভদ্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন তা বর্ণনা করো। এটির উত্তর আমি এখানে স্পষ্ট করে লিখে দিয়েছি, তোমরা এখান থেকে অবশ্যই দেখে নিবে। এরপর তোমাদের ষষ্ঠ অধ্যায় সততা ও সত্যবাদিতা থেকে আমি দুটি প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্ন, সততাকে ধর্মের অঙ্গ বলা হয় কেন, সততা গল্পের নৈতিক শিক্ষা আমরা কিভাবে আমাদের জীবনে প্রয়োগ করতে পারি তা বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন, সত্যবাদিতা কাকে বলে, সত্যবাদিতা গল্প থেকে আমরা কি নৈতিক শিক্ষা গ্রহণ করতে পারি তা বর্ণনা করো। এই দুটি প্রশ্নের উত্তর আমি এখানে দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই এখান থেকে ভালো করে দেখে নাও। এরপরে অধ্যায় 7 স্বাস্থ্য রক্ষা ও আসন থেকে দুটি প্রশ্ন দিয়েছি। একটি প্রশ্ন হলো আসন কাকে বলে বুঝিয়ে লেখো, সুখাসনের বর্ণনা দাও। এটি হলো তোমাদের এই প্রশ্নের উত্তর। একটি হলো স্বাস্থ্য রক্ষা কি, শরীরকে সুস্থ রাখা কি উপায় অবলম্বন করা যায় তা লিখো। এটি হলো তোমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে তোমাদের অধ্যায় 8 দেশপ্রেম। এই দেশপ্রেম থেকে আমি দুটি প্রশ্নের সাজেশন দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ দেশপ্রেম কিভাবে প্রকাশ পায়, দেশপ্রেমিক জনার কাহিনী সম্পর্কে লেখো। এটি খুবই গুরুত্বপূর্ণ, এটি ভালো করে দেখে নাও। এরপর আরেকটি প্রশ্ন হচ্ছে দেশপ্রেম কি, দেশপ্রেম গুণটির প্রয়োজনীয়তা বর্ণনা করো। এটা হচ্ছে তোমাদের 2 নম্বর প্রশ্ন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অধ্যায় 8 দেশপ্রেম থেকে আমি দুটি বর্ণনামূলক প্রশ্নের সাজেশন দিয়েছি, এই দুটো প্রশ্ন অবশ্যই ভালো করে দেখে নিবে। এরপর তোমাদের নবম অধ্যায় মন্দির ও তীর্থক্ষেত্র থেকে আমি দুটি প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্ন হচ্ছে মন্দির কাকে বলে, কান্তজি মন্দিরের বর্ণনা দাও। এরপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তীর্থক্ষেত্র কাকে বলে, তীর্থক্ষেত্রে যাওয়ার প্রকৃত উদ্দেশ্য কি হতে পারে তা লেখো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই দুটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এগুলো পরীক্ষা প্রতি বছর আসে, সেই জন্য আমি এখানে রেখেছি। এই দুটো প্রশ্নের উত্তরও তোমরা এখান থেকে দেখে যাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি তোমাদের রচনামূলক প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, প্রথম অধ্যায় থেকে নবম অধ্যায় পর্যন্ত। আজকের ক্লাসের মধ্য দিয়ে তোমাদের তৃতীয় শ্রেণীর সাজেশন ভিডিও আমি শেষ করব, কারণ তোমাদের আমি বহু নির্বাচনী প্রশ্ন, শূন্যস্থান পূরণ, তারপর হচ্ছে শুদ্ধ, এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন, এরপরে রচনামূলক প্রশ্ন
5টি টপিকের জন্য 5টি অনেক ভিডিও আমি আপলোড করেছি। তোমরা যারা দেখোনি আমার প্লে লিস্টে গিয়ে দেখে নাও, অথবা তোমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। এগুলো দেখলে আমি আশা করছি তোমরা অবশ্যই 100 নাম্বার ভালো একটি রেজাল্ট করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা তোমাদের তৃতীয় শ্রেণীর হিন্দু ধর্মের সাজেশনমূলক ক্লাসগুলো শেষ করব। এরপরের যে ভিডিওটা আমি তোমাদের দিব, তোমাদের পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, আমাদের চ্যানেলের সাথে থাকো, আমার সাথে থাকো। কারণ 4র্থ শ্রেণীতে যখন তোমরা উঠবে, 4র্থ শ্রেণীর সকল বিষয়ের ক্লাস আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করলাম। সবাইকে টাটা।